নমস্কার, দেখছেন আলাপ টিভি। আর এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি কবি সোমা দে মহাশয়াকে, যিনি লেখালেখির পাশাপাশি ব্যবসাও করেন। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। নমস্কার। নমস্কার। শারদীয়ার শুভেচ্ছা সবাইকে, সবার জন্যই রইলো। আর আমি লেখালেখির সঙ্গে যুক্ত আছি 2015 সাল থেকে। তো সেই থেকেই চলছে, আজ 2025 সাল, 10 বছর ধরে এইভাবেই চলছে। আপনি লেখালেখির জন্য নীলম্বরী নামটা ব্যবহার করেন, এই নীলাম্বরী নামটা ব্যবহারের কারণ কি যদি বলেন? একদম। নীলাম্বরী ছদ্মনামে আমি প্রথম দিকে লিখতাম, কারণ আমি চাইতাম যে আমাকে কেউ না চিনুক। ছদ্মনামের আড়ালে থেকে আমার লেখাটাকে সবাই চিনুক বা লেখার সাথে পরিচিত হোক। আর আমি সোমা দে, আমি যখন লিখবো তখন সবাই জানবে সোমা দে লিখেছে। কিন্তু নীলাম্বরী ছদ্মনামের আড়ালে লিখলে যেটা হয় কি, আমার লেখাটার মানটা বিচার হবে যে উনি এরকম লিখছে। তো নীলাম্বরী এখানে নামটা আমার ব্যবহার করার কারণ হলো নীল। নীল একটা আমার খুব প্রিয় রং। আর অম্বর মানে আকাশ। আর নীলাম্বরী, অম্বরী এখানে অম্বরের নারী রূপটা। তো সেখানে সেই হিসাবে যেহেতু আমাদের একটাই ছাদ নীল আকাশ, তো আমিও নীল আকাশের বাসিন্দা, সেই হিসাবে আমার নীলাম্বরী ছদ্মনামটা ব্যবহার করা হয়। কবিতা ও গল্পের কোন ধারাটা আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করে? কবিতার ক্ষেত্রে অবশ্যই রূপকধর্মী। আর যদি ছোট গল্প বলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ট্র্যাজেডি। সাহিত্য আর ব্যবসা, এই দুটো দিক একসঙ্গে কিভাবে সামলান? দুটো দিক সামলানো খুবই সহজ আমার জন্য। কারণ যদি সময় এবং পরিকল্পনাটা সঠিক হয়, তাহলে আমার মনে হয় দুটোই সামলানো খুব সুন্দরভাবে সামলানো যায়। এই যে লেখালেখির ক্ষেত্রে আপনার প্রেরণা কে বা কারা যদি বলেন? লেখালেখির ক্ষেত্রে আমি আগে মানে একদম ছোট অবস্থায় যেটা হতো সেটা ডায়েরি লিখতাম। তো ডায়েরি লিখতে লিখতে প্রচুর লেখা আমার জমে। তো আমি বিবাহ সূত্রে বহুদিন দত্তপুকুর ছিলাম, তো সেখানে এক দিদির সাথে আমার আলাপ হয়। তো উনি আমার লেখা পড়ে ভীষণ ভাবে মুগ্ধ হন। তো উনি আমাকে বলেন ওনাদের একটা সাহিত্য পত্রিকা আছে, রঞ্জালক সাহিত্য পত্রিকায়। তো উনি বললেন যে সোমা, তুমি যদি এখানে লেখা দাও খুবই ভালো হয়। তো সেই হিসাবে আমার প্রথম লেখা ওখানে ছোট গল্প বঞ্চিত জীবন বলে মানে একটি ছোট গল্প। তো তারপর থেকেই আর কি সেই উৎসাহটা বাড়ে, মানে যখন প্রকাশ হয় তারপর বাড়ে উৎসাহটা। আর সব থেকে বড় কথা, আমাদের এই সুন্দর প্রকৃতি এবং আমার কিছু বাস্তব অভিজ্ঞতা, যেটা আমার ভীষণভাবে অনুপ্রেরণা দেয়। কখনো কি মনে হয় যে ব্যবসা আপনাকে লেখালেখি থেকে অনেকটা দূরে সরিয়ে দিচ্ছে? একদমই না। কারণ আমি খুব সময় কে ভীষণভাবে মূল্য দিই। আর পরিকল্পনাটা আমার ভীষণ সূক্ষ্মভাবে করা। তাই জন্য কখনোই মনে হয় না যে আমার ব্যবসার জন্য আমার লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে। কেউ কেউ বলেন কবিতা হলো মানুষের মনের অনুভূতিগুলি প্রকাশ করার একটা দিক। আপনার কি মনে হয়? অবশ্যই আমারও তাই মনে হয়। কারণ অনেক সময় হয় কি, মানে লেখা বা কবিতাটা একটা ভাবনার বহিঃপ্রকাশ। তো ভাব আর ভাবনাটা না এলে বোধহয় শব্দ তৈরি করা সম্ভব নয়। তো আমরা অনেক সময় কি হয়, আমরা সর্বসম্মুখে বোধহয় সেগুলো প্রকাশ করতে পারি না। তখন মনের যে ভাবটা, তার পরিপ্রেক্ষিতে যে শব্দগুলো আমাদের তৈরি হয়, সেগুলো কলমের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে। অনেকেই বলেন কবিতা লিখতে গেলে মানুষের ভিতরে দুঃখ, শূন্যতা বা ক্রাইসিস অনেক বেশি কাজ করে। আপনার কি মনে হয়? আমারও তাই মনে হয়। কারণ বিবাহ সূত্রে যখন আমি বহুদিন একা ছিলাম, মানে আমার হাসব্যান্ড যেহেতু বাইরে কাজ করতেন, তো সেই হিসাবে আমি ঘরে একাই থাকতাম। তো তখন থেকে একটা শূন্যতা আমি অনুভব করতাম। তো তখন মনে হতো যে আমি যদি এগুলো কলমের মাধ্যমে প্রকাশ করি, তো পাঠকের কাছে পৌঁছানো সম্ভব। তো সেই হিসাবেই আমি লিখতে শুরু করি। তো লিখতে লিখতে দেখলাম যে এক এক সময় মানে সময়ের পরিপ্রেক্ষিতে আমার ভাবনাগুলো পাল্টাচ্ছে। ঠিক আছে? এই মুহূর্তে আমি একটা ভাবনায় আছি, পর মুহূর্তে আমার আরেকটা ভাবনা। সেই ভাবনার বহিঃপ্রকাশটা আমার কলমের মাধ্যমে হচ্ছে। আর যার ফলে ভাবনার পরিবর্তনের সাথে সাথে আমার লেখায় বৈচিত্র্য আসছে। তো এইভাবে লিখতে লিখতে আমি দেখলাম যে না, পাঠকের মনে আমি বোধহয় জায়গা করে নিতে পারছি। তো সেই হিসাবে আমার মনে হয় যে হ্যাঁ, ট্র্যাজেডি তো অবশ্যই বেশি। ট্র্যাজেডিটা মনে হয় পাঠকদেরকে বেশি নাড়া দেয়। মানে সুখস্মৃতিটা আমাদের কিন্তু
কম সময় স্থায়ী হয়, ট্র্যাজেডিটা অনেক বেশি স্থায়ী হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শূন্যতা এবং এই অনুভূতিটা না থাকলে লেখাটা সম্ভব নয়। নারীবাদ এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? পুরুষ এবং নারীর যে অসম বন্টনকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে আমার মনে হয় যে এই অসম বন্টন বলতে আমি সাংস্কৃতিক আর সামাজিক এবং অর্থনৈতিক দিকটা বলবো। তাতে পুরুষ এবং নারীর যদি সমান অধিকার হয়, তাতে অসুবিধা কোথায় আমাদের? তো সেক্ষেত্রে আমি নারীবাদী ব্যাপারটাকে আমি সমর্থন করি, শুধুমাত্র সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ব্যাপারে। অনেকেই বলেন সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয় হওয়ার দৌড়াতে যে প্রকৃত সৃজনশীলতা সেটা হারিয়ে যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার এই সৃজনশীলতার ব্যাপারে বলবো, যেটা যে এটাতে ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই আছে। তো ইতিবাচক দিক যেটা, সেটা হলো সোশ্যাল মিডিয়ার কারণে প্রচুর পাঠকের কাছে আমাদের লেখাগুলো পৌঁছানো কিন্তু সম্ভব হচ্ছে, এবং সবার কাছে যেহেতু পৌঁছানো সম্ভব হচ্ছে, যার ফলে লেখার উৎসাহটা বাড়ছে, এবং লেখার গুণগত মান সম্পর্কে আমরা জানতে পাচ্ছি বিভিন্ন পাঠকের মন্তব্যের মাধ্যমে। আর নেতিবাচক যে দিকটা, সেটা আমার মনে হয় যে আমরা যদি একটু সুকৌশলে সেটাকে এড়িয়ে যাই, তাহলে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার জন্য যে সৃজনশীলতা নষ্ট হচ্ছে, এটা আমি বলতে পারি না। বর্তমানে বাংলা ভাষা অন্যান্য ভাষার দৌড়াতে কি একটু পিছিয়ে পড়ছে বা কোণঠাসা হয়ে পড়ছে, কি মনে হয় আপনার? সেটা আমার তো মনে হয় হ্যাঁ, হচ্ছে, কিছুটা হচ্ছে, অবশ্যই হচ্ছে। কারণ এখন ইংলিশ মিডিয়াম স্কুলের আধিক্য বেড়েছে। তারপর বাবা মায়ের মধ্যে দেখা দিয়েছে যে ছেলে মেয়েকে আমরা বাংলা মিডিয়ামে পড়াবো না। আমার ক্ষেত্রেই আমি বলবো যে আমি যখন আমার সন্তান হয়েছে তখন থেকেই আমি ভেবে রেখেছি যে আমি আমার বাচ্চাকে আমি বাংলা মিডিয়ামে পড়াবো না, ইংলিশ মিডিয়ামে পড়াবো। তো প্রত্যেকটা বাবা মায়ের ক্ষেত্রেই তাই হচ্ছে। কারণ বাংলা মিডিয়ামে আমরা যখন পড়েছি তখনকার সময়টা একটু অন্যরকম ছিল, এখন সম্পূর্ণ আলাদা। পঠন পাঠন পদ্ধতি সম্পূর্ণই পাল্টে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের সবারই মনে হচ্ছে যে না, আমরা ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াবো। তো প্রত্যেকটা বাড়িতেই এখন বাংলা মিডিয়ামের খুব একটা চল দেখা যায় না, যার ফলে বাংলাটা আমার মনে হচ্ছে যে একটু কোণঠাসা হচ্ছে সেক্ষেত্রে। আপনার লেখালেখি নিয়ে কিছু বলবেন, আপনার লেখালেখি, ব্যবসা, এই সমস্ত বিষয় নিয়ে। হুম, লেখালেখি আসলে আমি শুরু করি 2015-তে, মানে 2015 সাল নাগাদ শুরু করি, এই কারণে মানে প্রকাশ হয়। আর তার আগে আমি যে লিখতাম সেটা তো ডায়েরি লিখন, ওটা ডায়েরির পাতায় লিখে রাখতাম। তার মধ্যে এখন সেই ডায়েরির পাতাগুলো খুঁজে পেলে বুঝতে পারি যে কত অগোছালো এলোমেলো লেখা, কোনো মানে নেই এরকমও হয়। তো প্রকৃতভাবে যেটা অর্থে লেখা, সেটা তার আগে থেকে শুরু হয়েছে, 2015-র আগে, মানে অনেক ছোট গল্প, কবিতা। এবং 2015-তে আমার লেখার প্রকাশ ঘটে, সেটা হলো রঞ্জালোক সাহিত্য পত্রিকার মাধ্যমে। বিবাহ সূত্রে আমি যখন দত্তপুকুর ছিলাম, তখন আমার এক দিদির সাথে আলাপ হয়, সুমিতা দি নাম। তো ওনাদেরই সাহিত্য পত্রিকা এই রঞ্জালোক সাহিত্য পত্রিকা। তো আমার লেখাতে উনি খুব সন্তুষ্ট এবং খুশি হন বা মুগ্ধ হয় বলা চলে। তো সেখান থেকে আমাকে তখন বলা হয় যে সোমা, তুমি লেখালেখি শুরু করো, লেখালেখি বলতে প্রকাশ করা শুরু করো লেখাগুলোকে। তো তখন থেকে আমার এই রঞ্জালোক সাহিত্য পত্রিকায় আমার লেখার প্রকাশ। তারপরে ধীরে 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 আমি এগিয়েছি, আরো বিভিন্ন ভাবতরী পত্রিকা, তারপর অনেকগুলো পেজের সঙ্গে যুক্ত ছিলাম এইভাবে। তারপর প্রথম বোধহয় লহরী বলে একটা গল্পের বই, ছোট গল্প, সেখানে লেখা প্রকাশ হয়। তারপরে অন্তর্মহলের গল্প বলে একটা ছোট গল্পের বই, সেখানে 5 জন লেখক লেখিকাকে মানে সিলেক্ট করা হয়েছিল। তো সেখানে আমি জায়গা পেয়েছিলাম, আমার 5টা গল্প প্রকাশ হয়েছিল, ছোট গল্প। তার পরবর্তীকালে তো আমার এক মানে কি বলবো ওটা, কবিতার বই, কবিতার বই প্রকাশ হয়, সেটা অনেকটা পরে। কবিতার বই, একক বই এবং কবিতার বই প্রকাশ হয়। বিকশিত জুথি প্রথম বই। তো বিকশিত জুথি এটার নামকরণ হয় এই কারণে, মানে বিকাশ আমার বাবার নাম এবং মায়ের নাম জুথিকা। তো সেখান থেকে আমি
একটা শব্দ তৈরি করি যে বিকশিত জুথি, জুথি একটা ফুলের নাম, আর বিকশিত মানে প্রস্ফুটিত, মানে প্রস্ফুটিত ফুল। তো সেখান থেকেই আমার এই কবিতার বইটি সৃষ্টি আর কি, নামকরণের। তো সেখানে আমার লেখা অনেক কবিতা প্রকাশ হয়, একক বই ওটা। তারপরে আমি আরেকটা যেটা ছোট গল্পের বই প্রকাশ করি, একক বই, সেটা হলো নীলাম্বরী। আর এই নীলাম্বরীতে ছোট গল্প এবং সব নারীদের দুঃখ, যন্ত্রণা এবং কষ্টের কথা। নতুন প্রজন্মের যারা নতুন লেখালেখি শুরু করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আর নতুন যারা লেখালেখি শুরু করেছে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে লেখার উপর বিশ্বাস রাখতে এবং লেখার বৈচিত্র্য আনতে, যাতে পাঠকের মনে জায়গা করে নিতে পারে। এবং লেখার বৈচিত্র্য আনলে হয় কি, মানে একঘেয়েমি লেখা কেউ পছন্দ করে না। তো সেক্ষেত্রে সেই ভাবনা চিন্তা থেকে, মানে আমাদের ধীরে ধীরে তো সময় বদলাচ্ছে, পাল্টাচ্ছে। তো একই লেখা একই গদে যদি আমরা লিখে যাই, মানে প্লটটা তৈরি করার সময় আমাদেরকে ধারণাটা পাল্টাতে হবে, যে আমরা সেই পুরনো ধ্যান ধারণা বা নতুন যে প্রজন্ম, সেই প্রজন্ম যদি ওই পুরনো ধ্যান ধারণাতে ওইভাবে লেখে, আমাদের পাঠক কি চাইছে সেইটার উপর নির্ভর করে আমার মনে হয় লেখার বৈচিত্র্য আনাটা ভালো। বর্তমানে দেখা যায় যে সবাই কবি, আমরা সবাই কবি, 2-4 লাইন লিখে আমরা কবি হয়ে যাচ্ছি। যে লেখালেখির দিকে ভালো লিখতে গেলে কোন দিকগুলো লক্ষ্য রাখা দরকার, আপনার কি মনে হয়? লেখালেখির ক্ষেত্রে অবশ্যই শব্দ পরিমার্জিত এবং শুদ্ধ, এবং মনের যে ভাবটা আমরা প্রকাশ করছি সেটা যেন খুব পরিষ্কার এবং স্বচ্ছ হয়, এবং প্রত্যেকটা লাইন যেন অর্থবহ হয়। আর সেক্ষেত্রে আমি বলবো যে লেখার প্লট তৈরি করাটা সব থেকে কার্যকরী, এটাই বলবো। সব শেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এবং শারদীয়ার শুভেচ্ছা আগাম। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, বাঙালি থাকুক এবং বাঙালি আনা নিয়ে বাঁচুক।